Hello friend, class 6. Welcome all of you in Geography Guide. Friend, in previous class we discussed about the river 5 topic river subtopic stage of river and today topic middle and last stage of river. অর্থাৎ friend এর আগের ক্লাসে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তোমাদের সপ্তম শ্রেণীর নদী অধ্যায় নদীর বিভিন্ন গতিপাত বা নদীর বিভিন্ন পর্যায়, সেই পর্যায়ের সাথে মানুষের জীবনের কি কি পর্যায়ে মিল আছে সেই পর্যায়ের মধ্যে আমরা পড়েছিলাম স্টেজ অফ রিভার আপার স্টেজটা, অর্থাৎ নদীর উচ্চ গতিটা আমরা পড়েছিলাম। আজকে আমরা ফ্রেন্ড যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো নদীর মিডিল অ্যান্ড লাস্ট স্টেজ। নদীর গতিপথ, সেখানে প্রায় নদীর গতিপথকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম। এক ছিল উচ্চ গতি, 2 নম্বর মধ্যগতি, 3 নম্বর নিম্ন গতি। ফ্রেন্ড, এই উচ্চ গতি এর আগের ক্লাসে হয়ে গিয়েছিল, এটা আমরা চলে যাবে। আমরা আজকে নিয়ে আলোচনা করব মধ্যগতি নিয়ে আলোচনা করব। ফ্রেন্ড, নদীর মধ্যগতি নিয়ে আলোচনা করব। সো ফ্রেন্ড এসো আমরা এখানে হেডিং করি নদীর মধ্যগতি। নদীর মধ্যগতি। নদীর মধ্যগতি জানবো ফ্রেন্ড। নদীর মধ্যগতির আমরা সংজ্ঞা জানবো, কি কি কাজ করে সেটা আমরা জানবো। ফার্স্ট পয়েন্ট আমরা ইলাবোরেট করব সংজ্ঞা। সংজ্ঞা, নদীর মধ্যগতি কাকে বলে? তার আগে আমরা ছবির সাহায্যে আমরা আগের ক্লাসে পড়েছিলাম মধ্যগতি নিম্নগতির একটা ছবি আমরা পড়েছিলাম। সেই ছবিটা আমরা এখানে পুনরায় একবার অঙ্কন করার চেষ্টা করছি। এই যদি আমাদের পাহাড় হয়, এইখান থেকে যদি কোনো নদী প্রবাহিত হয়, নদীর স্টেজগুলোকে আমরা ভাগ করেছিলাম। এটা করেছিলাম উচ্চ গতি, মধ্যগতি, নিম্নগতি। নদীর গতিপথ ফ্রেন্ড, এই দেখো মোটামুটি ভাবে আমরা একটা তুলে ধরার চেষ্টা করেছি একটা নদীর গতিপথ। প্রথমে একটা পাহাড় থেকে উৎপত্তি লাভ করে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। আমরা করব মধ্যগতি। মধ্যগতি কি? কোন একটা নদী ফ্রেন্ড, কোন একটা নদী যখন উচ্চ পার্বত্য অঞ্চল বা পার্বত্য অঞ্চল ছাড়িয়ে কোনো মালভূমি বা সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় মধ্যগতি। আবার বলছি ফ্রেন্ড, মধ্যগতি কাকে বলা হয়? কোন একটা নদী, কোন একটা মধ্যগতি কাকে বলা হয়? কোন একটা নদী যখন যখন উচ্চ পার্বত্য অঞ্চল ছাড়িয়ে মালভূমি বা সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়, নদীর সেই গতিপথকে বলা হয় মধ্যগতি। অন্য কথায়, ছোট কথায় বলা যায় বা অন্যভাবে বলা যায়, নদীর উচ্চ গতি থেকে বা পার্বত্য অঞ্চল থেকে নদীর নিম্ন গতির আগে পর্যন্ত, নদীর নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহের আগে পর্যন্ত প্রবাহকে বলা হয় নদীর মধ্যগতি। এবার আমরা জানবো এই নদীর মধ্যগতি অপর
নাম কি? মধ্যগতির অপর নাম কি? মধ্যগতির অপর নাম কি? ফ্রেন্ড দেখো, মধ্যগতি যেহেতু সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়, সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়, তাই একে বলা হয় মধ্য প্রবাহ বা সমভূমি প্রবাহ বা মালভূমি প্রবাহ। এবং মানুষের জীবনকালে পরিণতির সাথে একটা মিল আছে বলে একে বলা হয় পরিণত পর্যায় বা পরিণত প্রবাহ। এক নম্বর কি হবে, এটাকে অপর নাম কি? অপর নাম হলো সমভূমি প্রবাহ বা মালভূমি প্রবাহ বা পরিণত প্রবাহ। পরিণত প্রবাহ। এবার ফ্রেন্ড আমরা জানবো এর কাজ কি, প্রধান কাজ কি করে, প্রধান কাজ কি। দেখো ফ্রেন্ড, নদীর মধ্য প্রবাহ, নদীর মধ্য প্রবাহের জলের পরিমাণ এবং নদীর গতিবেগ ইত্যাদির পরিমাণ মাঝারি থাকে। সুতরাং নদী যখন উচ্চ গতি থেকে ক্ষয়জাত নুড়ি কাঁকড় বালিগুলো নিয়ে আসে, তখন সেটাকে বহন করে নিয়ে যায়। তার সাথে কিছু পরিমাণ সঞ্চয় করে এবং ক্ষয় করে এবং পার্শ্বক্ষয় করে। তাই এর প্রধান কাজ হলো, বহন কাজ করা। বহন কাজ করা এর প্রধান কাজ। এছাড়াও সামান্য পরিমাণ ক্ষয় ও সঞ্চয় কাজ করে। সামান্য পরিমাণে ক্ষয় ও সঞ্চয় কাজ করে। তবে ফ্রেন্ড মনে রাখতে হবে, এই সময় পার্শ্ব ক্ষয় বেশি হয়। নদীর পার্শ্ব ক্ষয় এই সময় নদীর পার্শ্ব ক্ষয় বেশি হয়। সো ফ্রেন্ড, এবার যদি পরীক্ষায় আমার কোশ্চেন হয় যে নদীর এই মধ্য প্রবাহের কাজ কি? নদীর মধ্য প্রবাহের কাজ বহন কাজ করা। বহন কাজ করা হলো এই প্রবাহের প্রধান কাজ। তার সাথে কি করে? পার্শ্ব ক্ষয় সবচেয়ে বেশি করে। এছাড়া সামান্য পরিমাণ ক্ষয় ও সঞ্চয় কাজ করে থাকে। এই গেল আমাদের ফ্রেন্ড মধ্যগতি। এবার ফ্রেন্ড আমরা উদাহরণ দেবো, মধ্যগতির একটা উদাহরণ দেবো। যে এই মধ্যগতির কি উদাহরণ হতে পারে, সেই উদাহরণটা নিয়ে আমরা একটু আলোকপাত করব। গঙ্গা নদীর মধ্য প্রবাহ হলো, গঙ্গা নদীর মধ্য প্রবাহ হলো হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের ধুলিয়ান স্থান পর্যন্ত। দেখো ফ্রেন্ড, পরিষ্কার করে লিখে দিলাম উদাহরণ। গঙ্গা নদীর মধ্য প্রবাহ বা মালভূমি প্রবাহ বা সমভূমি প্রবাহ হলো হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের ধুলিয়ান, মুর্শিদাবাদের ধুলিয়ান নামক স্থান পর্যন্ত হলো গঙ্গা নদীর মধ্য প্রবাহ। তো ফ্রেন্ড, এই গেল আমাদের মধ্য নদী গঙ্গার, এই গেল ফ্রেন্ড আমাদের নদীর মধ্য প্রবাহ বা পরিণত পর্যায়। এবার ফ্রেন্ড আমরা নেক্সট যেটা নিয়ে আলোচনা করবো সেটি হলো নদীর নিম্ন প্রবাহ।
ফ্রেন্ড এবারে যেটা নিয়ে আমরা আলোচনা করব, সুতরাং মধ্যগতি হলো, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো নদীর নিম্ন গতি নিয়ে। নদীর নিম্ন গতি নিয়ে ফ্রেন্ড আমরা আলোচনা করব, যে এই নিম্ন গতি কি, নদীর নিম্ন গতি কি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ফ্রেন্ড তার আগে আমাদের জানতে হবে নদীর এই নিম্ন গতি বা মধ্য বা নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহের সংজ্ঞা কি বা কাকে বলে, বা কাকে বলে নদীর এই নিম্ন গতি, নদীর এই নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ কাকে বলে। দেখো ফ্রেন্ড, এখানে একটা পাহাড়, তারপরে নদীর উচ্চ গতি, তারপরে মধ্যগতি, তারপরে নিম্ন গতির সাহায্যে আমি স্পষ্টভাবে উপস্থাপন করেছি। এবার নদীর আমরা নিম্ন গতির সংজ্ঞা বলবো। আমরা অনেক সময় নদীর নিম্ন গতিতে, প্রত্যেকটা নদীর আমরা গতিপথে অবস্থান করেছি। আমরা যেমন যেই নদীর গতিপথে অবস্থান করি সেটা হলো গঙ্গা নদী তথা হুগলি বা ভাগীরথী নদী। আমরা এই গঙ্গা নদীর যেই গতিপথে অবস্থান করেছি, যেহেতু পশ্চিমবঙ্গের ধুলিয়ানের পর থেকে আমরা এখানে অবস্থান করছি, ধুলিয়ান থেকে বে অফ বেঙ্গল পর্যন্ত, অর্থাৎ আমাদের বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর মোহনা পর্যন্ত গঙ্গা নদীর নিম্নগতিতে আমরা নিম্নগতিতে অবস্থান করেছি। সুতরাং নিম্নগতি কাকে বলে, নিম্নগতি কাকে বলে সংজ্ঞা লিখলে কি হবে, অর্থাৎ কোনো একটা নদী যখন মধ্যগতি ছাড়িয়ে একেবারে একেবারে সমুদ্রের ঢাল পর্যন্ত, মোহনা পর্যন্ত প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় নিম্ন গতি। কি বললাম ফ্রেন্ড, নদী যখন মধ্যগতির পর থেকে মোহনা পর্যন্ত গতি করতে বলা হয় নিম্ন গতি। ভালো ভাষায় বলতে গেলে, স্পষ্ট ভাষা কি হবে, অর্থাৎ নদী উচ্চগতি মধ্যগতিতে ক্ষয়প্রাপ্ত নুড়ি কাঁকর বালি এবং বাহিত নুড়ি কাঁকর বালি যখন নদীর জলের পরিমাণ বেড়ে যায় কিন্তু নদীর ঢালের পরিমাণ কমে যায়, নদীর গতিবেগ কমে যায়, তখন ওই নুড়ি কাঁকর বালিগুলো প্রভৃতি এই নদীর নিম্ন গতিতে বা নদীর তলদেশে বা নদীর দুপাশে সঞ্চিত হয়। তাই এই গতিকে বলা হয় নদীর সঞ্চয় গতি বা নদীর নিম্ন গতি। এই পর্যায়ের সাথে মানুষের বার্ধক্য পর্যায়ে মিল থাকায় একে বলা হয় বার্ধক্য পর্যায় বা বার্ধক্য গতিও ফ্রেন্ড একে বলা হয়। এবার ফ্রেন্ড এর অপর নাম কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। অপর নাম কি ফ্রেন্ড, দেখো এই নিম্ন গতিতে আমাদের যেই কাজটা হয় সেখানে আমাদের এখানে বদ্বীপ সৃষ্টি হয়। বদ্বীপ, এই বদ্বীপ গিরিপক্ষ দেখতে এই বয়ের মতো এইভাবে এইভাবে আকার ধারণ করায়, এইভাবে কিছু বদ্বীপ দেখা যায়। এই বদ্বীপ সৃষ্টি হয় এই গতিপথে, এর নাম হলো বদ্বীপ প্রবাহ। এর নাম হলো বদ্বীপ প্রবাহ। বদ্বীপ প্রবাহ। আবার এর নাম মানুষের জীবনকালের সাথে বার্ধক্য পর্যায়ে মিল থাকায় একে বলা হয় বার্ধক্য পর্যায় বা সঞ্চয় প্রবাহ। তাহলে ফ্রেন্ড পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, এই নদীর নিম্ন গতিকে কেন বদ্বীপ প্রবাহ বলা হয়। যেহেতু নদীর নিম্ন গতিতে ভূমির ঢাল বেশি থাকে, নদীর জলের পরিমাণ বেশি থাকে, নুড়ি কাঁকর বালি প্রভৃতি নদীর দুপাশে এবং নদীর নিম্ন দিকে অর্থাৎ নদীর তলদেশে মোহনার কাছে, সমুদ্রের মোহনার কাছে বদ্বীপ সৃষ্টি করে, তাই একে বলা হয় বদ্বীপ প্রবাহ। গ্রিক অক্ষর বয়ের মধ্যে মিল থাকে, একে বলা হয় বদ্বীপ প্রবাহ। তাহলে প্রকৃত কথায়, ছোট কথায় প্রবাহ কাকে বলে, অর্থাৎ মধ্যগতি থেকে নদীর মোহনা পর্যন্ত নদীর গতিপথকে বলা হয়, মধ্যগতির শেষ থেকে নদীর মোহনা পর্যন্ত অংশকে বলা হয় নদীর নিম্ন প্রবাহ। এবার ফ্রেন্ড এরপর আমরা যাবো কাজ, কি কি কাজ করে বা কাজ সমূহ বা কাজ, এই গতিপথে নদী কি কি কাজ করে। দেখো ফ্রেন্ড, এই সময় নদীতে
কোনো নদীতে জলের পরিমাণ বেশি থাকলেও নদীর ঢাল থাকে না, নদীর ঢাল থাকে না, যেটা ঢাল অনুসারে তীব্রভাবে নদী নামতে থাকবে সেটা থাকতে পারে না। 2 নম্বর হলো নদীর জলের পরিমাণ তো বেশি থাকলেও নদীতে নদীর স্রোত অর্থাৎ নদীর বেগ খুব কম থাকে। দীর্ঘ পথ অতিক্রান্ত হওয়ার পর এখানে নদীর সঞ্চয় কাজ করে, তাই এখানে নদীর প্রধান কাজ হলো নদীর সঞ্চয় কাজ, সঞ্চয় কাজ প্রধান। এছাড়াও সামান্য বহন ও ক্ষয় কাজ করে থাকে। দেখো ফ্রেন্ড, কেন লিখেছি বহন ও ক্ষয় কাজ করে থাকে? নদীর জলের সাথে নুড়ি কাঁকড় বালি সামান্য পরিমাণ বহন করে নিম্ন গতিতে বা মোহনার কাছে নিয়ে যায়। ক্ষয় কেন বলেছি? দেখো নদীর নিম্ন ক্ষয়ে দেখা যায় কি পার্শ্ব ক্ষয় প্রচুর পরিমাণ হয়, নদীর দু পারে পার ভাঙতে শুরু করে, তাই একে বলা হয় যে এই কারণে একে পার্শ্ব ক্ষয়ও বলা হয়, কিছু পরিমাণ পার্শ্ব ক্ষয়ও করে থাকে। সামান্য পার্শ্ব ক্ষয়ও করে থাকে, সামান্য পার্শ্ব ক্ষয় করে। দেখো ফ্রেন্ড, তাহলে এখানে ফ্রেন্ড আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো কি, যে নদীর প্রধান কাজ কি? নদীর প্রধান কাজ হলো সঞ্চয় কাজ প্রধান কাজ, তবে সামান্য বহন ও ক্ষয় কাজ করে থাকে এবং পার্শ্ব ক্ষয় করে থাকে। এবার ফ্রেন্ড আমরা আসবো উদাহরণ। উদাহরণ যে একটা আমরা নদীর সাপেক্ষে আমরা একটা উদাহরণ দেব। মুর্শিদাবাদের ধুলিয়ান নামক স্থান থেকে সাগরদ্বীপ পর্যন্ত প্রবাহ পথ হলো গঙ্গা নদীর নিম্ন প্রবাহ। মুর্শিদাবাদের ধুলিয়ান নামক স্থান থেকে সাগরদ্বীপ পর্যন্ত গঙ্গার নিম্ন গতি, যেটা সাগরদ্বীপের মেলা হয় ফ্রেন্ড, সেখানে গঙ্গা নদীর নিম্ন প্রবাহ এই পর্যন্ত বিস্তৃত। এবার ফ্রেন্ড তোমাদের আমরা বোঝার জন্য বা আমাদের কিছু এক্সট্রা জানার জন্য আমরা বলবো, প্রশ্ন করতে যদি থাকি যে আমরা নদীর কোন গতিপথে অবস্থান করেছি, আমরা গঙ্গা নদীর কোন গতিপথে অবস্থান করেছি। ফ্রেন্ড দেখো, আমরা গঙ্গা নদীর নিম্ন গতিতে অবস্থান করেছি বেশিরভাগ ক্ষেত্রে। আমি আমার রিজিয়ন পূর্ব বর্ধমান অঞ্চলের বললাম আমরা নিম্ন গতি, যেহেতু এখানে কানলা আছে, বা এরপর তোমার হাওড়া আছে, হাওড়ার পর হুগলি আছে, এইগুলো সব ইভেন যদি মুর্শিদাবাদ থাকে সেটা হলো গঙ্গা নদীর কিন্তু নিম্ন প্রবাহ পর্যন্ত বিস্তৃত। তো ফ্রেন্ড এই গেল আজকে আমাদের নদীর মধ্যগতি ও নিম্নগতি সম্পর্কে আলোকপাত। এবার ফ্রেন্ড আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব।
ফার্স্ট কোশ্চেন পড়ি। নদীর মধ্যবর্তী কাকে বলে? নদীর মধ্যবর্তী কাকে বলে? 2 নম্বর কোশ্চেন। এটা 2 নম্বরে মানের জন্য আসতে পারে। তারপরে 2 নম্বর সিরিয়াল আসবে নদীর মধ্যগতির অপর নাম কি? ফ্রেন্ড, এটা পরীক্ষায় অন্যভাবে আসতে পারে। এই নদীর মধ্যগতির অপর নাম কি? এটা আসতে পারে যে মানুষের জীবনকালের সাথে মধ্যগতির কোন পর্যায়ে মিল আছে। আমি ফ্রেন্ড বলেছিলাম উচ্চ গতির সাথে নদীর যৌবন পর্যায়, মধ্যগতির সাথে নদীর আমাদের মানুষের পরিণত পর্যায় এবং নিম্ন গতির সাথে মানুষের বার্ধক্য পর্যায়। তবে ছকের সাহায্যে এখানে আমি লিখে দিচ্ছি, এটা একটু করে নেবে। উচ্চ গতির সাথে মানুষের যৌবন পর্যায়, মধ্যগতির সাথে মানুষের, আগের ক্লাসে এটা আমি লিখে দিয়েছিলাম পরিণত পর্যায়। ফাইনালি এই পর্যায়ের সাথে নিম্নগতির সাথে মানুষের জীবনের বার্ধক্য পর্যায়ের মিল আছে। বার্ধক্য পর্যায়ের মিল আছে। সুতরাং সফরেন নদীর মধ্যবর্তীর অপর নাম কি? নদীর মধ্যবর্তীর নাম হলো, অপর নাম হলো, এই পর্যায়ে যেহেতু মালভূমির উপর দিয়ে প্রবাহিত হয়, আমি আবার এটা দিয়ে বলে দিচ্ছি আগের মতো, যেহেতু উচ্চগতি অর্থাৎ এটা পার্বত্য অঞ্চল, শুধু পাহাড়ি অঞ্চলে প্রবাহিত হয় নদী, মধ্যগতি শুধুমাত্র মালভূমির সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়, নিম্নগতি শুধুমাত্র সমভূমি এবং নদীর মোহনার উপর দিয়ে প্রবাহিত হয় বলে এদের নাম এক একটা। সুতরাং আমি এখানে আলোকপাত করেছিলাম নদীর মধ্যগতির অপর নাম কি? নদীর মধ্যগতির অপর নাম হলো মালভূমি প্রবাহ বা সমভূমি প্রবাহ। 3 নম্বর কোশ্চেন, এগুলো শুদ্ধ অশুদ্ধ আসতে পারে। গঙ্গা নদীর মধ্য প্রবাহ কত দূর পর্যন্ত বিস্তৃত? এটা 1 নম্বরের কোশ্চেন আসতে পারে যে গঙ্গা নদীর মধ্য প্রবাহ কত দূর পর্যন্ত বিস্তৃত। এটা তোমাদের আউট অফ সিলেবাস, কিন্তু তোমাদের তবু এর পরের ক্লাসে আপার ক্লাসে তোমরা জানবে, তাই বলে দিলাম। এর আগে বলেছে নদীর উচ্চগতি অর্থাৎ আমাদের যে প্রধান নদী ভারতের গঙ্গা নদীর উচ্চ প্রবাহ হলো গোমুখ হইতে হরিদ্বার এবং মধ্য প্রবাহ হলো হরিদ্বার হইতে মুর্শিদাবাদের, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ান নামক স্থানে, যেখানে দুটো ভাগে নদীটি ভাগ হয়ে গেছে। এবং নিম্নগতিটা যেটা বলেছিলাম আমাদের ধুলিয়ান থেকে, মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে একবারে সাগরদ্বীপের মেলা, যেখানে সাগরদ্বীপ হয়, পশ্চিমবঙ্গ সাগরদ্বীপ পর্যন্ত বিস্তৃত। 4 নম্বর কোশ্চেন, নদীর নিম্নগতি কাকে বলে? এটা 2 নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে। সিরিয়াল নাম্বার 5, নদীর নিম্ন গতির অপর নাম কি? এগুলো ফ্রেন্ড শুদ্ধ অশুদ্ধ বা শূন্যস্থান আসতে পারে যে নদীর নিম্নগতির অপর নাম হলো মালভূমি প্রবাহ। তাহলে এটা অশুদ্ধ হবে। নদীর নিম্নগতির অপর নাম কি? নদীর নিম্নগতির অপর নাম হলো সঞ্চয় প্রবাহ বা বদ্বীপ প্রবাহ। যেহেতু এই প্রবাহে সুন্দরবনে বদ্বীপ সৃষ্টি হয়, তাই এই গঙ্গা নদীর এই নিম্নপথের নাম হলো নদীর বদ্বীপ প্রবাহ। তো মানুষের জীবনকালের সাথে কি মিল আছে? নদীর নিম্নগতির বার্ধক্য পর্যায়ে। তারপর 6 নম্বর কোশ্চেন, গঙ্গা নদীর নিম্ন প্রবাহ কত দূর পর্যন্ত বিস্তৃত? এটা 1 নম্বরের কোশ্চেন আসতে পারে, এটা আমি আগে আলোকপাত করে দিচ্ছি। 7 নম্বর কোশ্চেন, নদীর নিম্নগতির প্রধান
কাজ কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ড। নদীর নিম্নগতির প্রধান কাজ কি? পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে। নদীর নিম্নগতির প্রধান কাজ কি? নদীর নিম্নগতির প্রধান কাজ হলো সঞ্চয় কাজ করা। আগে আমি বুঝিয়ে দিয়েছিলাম এখানে ভাগ করার সময়। এবং তার সাথে নদী কিছু পরিমাণ পার্শ্বক্ষয় করে, অর্থাৎ দুপার ভাঙতে শুরু করে, তার সাথে বহন কাজও করে থাকে এবং ক্ষয় কাজও করে থাকে। সিরিয়াল নাম্বার 8, নদীর মধ্যগতির প্রধান কাজ কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নদীর মধ্যগতির প্রধান কাজ কি? এগুলো আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার তোমাদের আমি একটা হোম টাস্ক দিচ্ছি, বাড়ির কাজ দিচ্ছি। এত কিছু করলে নদীর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি এই তিনটি গতিপথে তুলনামূলকভাবে আলোচনা করতে হবে। 9 নম্বর দিচ্ছি, নদীর উচ্চ, মধ্য ও নিম্ন গতির তুলনা করো। এটা ফ্রেন্ড পরীক্ষায় 3 নম্বরের জন্য আসতে পারে। তবে দুটো ভাগে ভাগ করে দিতে পারে, কোনো সময় দিতে পারে নদীর উচ্চ ও নিম্ন গতির পার্থক্য লেখো বা মধ্য নিম্ন গতির পার্থক্য লেখো। তবে তোমাদের উচ্চ নিম্ন গতিটাই বেশি আসবে। কেমন ভাবে লিখবে বলি। প্রথম সংজ্ঞা লিখবে উচ্চ গতি কাকে বলে, অর্থাৎ নদী যখন উচ্চ পার্বত্য অঞ্চলের প্রবাহিত হয় তখন উচ্চ গতি। তারপরে মধ্যগতি, নদী যখন মালভূমি বা সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় মধ্যগতি। নিম্নগতি কাকে বলে, নদী যখন অর্থাৎ মধ্যগতির পর থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথ বলা হয় নিম্নগতি। এবার লিখবে মানুষের সাথে মিল। উচ্চ গতিকে বলা হয় যৌবন পর্যায়, মধ্যগতিকে পরিণত পর্যায়, নিম্নগতিকে বার্ধক্য পর্যায়। নেক্সট করবে বিষয় প্রধান কাজ। উচ্চ গতির প্রধান কাজ হলো ক্ষয়, মধ্যগতির প্রধান কাজ হলো বহন কাজ এবং নিম্নগতির প্রধান কাজ হলো সঞ্চয় কাজ। তারপরে ফ্রেন্ড নেক্সট লিখবে যে উদাহরণ, যে উচ্চগতি উদাহরণ হলো গঙ্গা নদীর উচ্চগতির উদাহরণ হলো গোমুখ হইতে হরিদ্বার, মধ্যগতি হলো হরিদ্বার হইতে মুর্শিদাবাদের ধুলিয়ান, নিম্নগতি হলো ধুলিয়ান থেকে গঙ্গাসাগর পর্যন্ত। সো ফ্রেন্ড এই গেল আমাদের আজকে নদী, রিভার, স্টেজ অফ রিভার, রিভারের বিভিন্ন পর্যায় এবং টুডে টপিক মিডিল এন্ড লাস্ট স্টেজ অফ রিভার, অর্থাৎ নদীর মধ্যগতি এবং নিম্নগতি লাস্ট স্টেজ আলোকপাত। এগুলো বাড়িতে একটু হোম টাস্কগুলো করে নেবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।